সময় যত গড়াচ্ছে পাক সেনাবাহিনীর পেহেলগাঁও হত্যাকাণ্ডের তাদের সরাসরি যোগাযোগের তথ্য তত সামনে চলে আসছে। এরই মধ্যেই বোমা ফাটিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এক সেনাকর্তা, তার নাম আদিল রাজা। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং এই পেহেলগাঁও এর যে ঘটনা, যে হিন্দুদের ওপর যে আক্রমণ, তার জন্য কিন্তু সরাসরি তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তিনি সরাসরি দায়ী করেছেন। আগে চলুন আদিল রাজা কি বলছেন আমরা একবার তার এক্স হ্যান্ডেলে তিনি যেটা পোস্ট করেছেন সেটা একবার পড়ে নিই। সিনিয়র সোর্সেস উইদিন দ্য Pakistani intelligence community have confirmed that Army Chief General Asim Munir ordered the ISI to execute the IOK incident at Pahalgam. I know this information will label us as Indian agent, but it is a fact. Who will hold Asim Munir accountable for these, especially in a system where he is the super king? We should be cautious about believing unverified stories, much like those in the past. If necessary, remove Asim Munir from leadership, as we do not need individuals with questionable mental stability leading large armies. আদিল রাজার এই টুইট কিন্তু এখন বাংলাদেশে ভাইরাল এবং প্রাক্তন এই সেনাকর্তার আজকে এই টুইটের পর বাংলাদেশ জুড়ে কিন্তু বলা যেতে পারে মুনিরের দিকে তিনি যে আঙুল তুলেছেন সেইটা আজকে পাকিস্তান সেনাবাহিনীর রোল, পাকিস্তান সরকারের রোল তিনি কিন্তু হাট করে খুলে দিয়েছেন। বর্তমানে পাক সেনাপ্রধান মুনির যথেষ্ট কিন্তু তিনি চাপের মধ্যে আছেন। কেন চাপের মধ্যে আছেন? একদিকে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে তাদের পাকিস্তানের নিয়মিত সংঘাত, এবং আমরা দেখেছিলাম যে আফগানিস্তানে পাকিস্তান স্ট্রাইক করার পর আফগানিস্তানের বলা হয়েছিল যে জঙ্গি শিবিরে পাকিস্তান স্ট্রাইক করার পর তালিবান যারা সেনা আছেন তারা কিন্তু পাক বর্ডারে গিয়ে হামলা চালায়। একদিকে এই তালিবান সেনা, উল্টো দিকে আমরা দেখেছিলাম বালুচিস্তান, সেখানে বালোচ বিদ্রোহীদের সঙ্গে লড়াই, যে লড়াইয়ের ফলশ্রুতিতে আমরা দেখলাম যে জাফর এক্সপ্রেসকে কিন্তু হাইজ্যাক করা হয়েছিল। মুনিরের কিন্তু বলা যেতে পারে জনপ্রিয়তা কিন্তু ক্রমে নিচের দিকে বা তলানিতে যাচ্ছে। তার অন্যতম বড় কারণ হচ্ছে বর্তমান যে প্রধানমন্ত্রী শরীফের সাথে কিন্তু মুনিরের সম্পর্ক ভালো নয়। দ্বিতীয়ত, ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাক নাগরিকদের সঙ্গেও কিন্তু সেনাবাহিনীর পদে পদে গোলমাল লাগছে। ফলে আসিফ মুনিরের সঙ্গে কিন্তু তার গ্রাফ নিচে পড়ছে এবং সেখানে পাক সেনাকর্তাদেরও অনেকে কিন্তু মুনিরের কাজকর্মে একেবারেই খুশি নয়। এবার মুনির যে পথটা ধরলেন আপনারা যদি দেখেন, এটা অনেকটা মুশারফের, প্রাক্তন যিনি সেনাপ্রধান ছিলেন সেই মুশারফের কাণ্ড কারখানার সঙ্গে মিল পাবেন। 1999 সালে মুশারফ কিন্তু সেনা অভ্যুত্থান ঘটিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। তারপর তার গ্রাফ যখন জনসমর্থন তলানিতে এসে পৌঁছায় তখন 2001 সালে তিনি হামলা করেছিলেন হচ্ছে ভারতীয় সংসদে। এই ঘটনার পর আমরা কি দেখলাম যে ইসলামাবাদে কিন্তু মুশারফের গ্রাফ আবার বাড়তে শুরু করলো, কারণ ওখানে যখন ভারত বিরোধিতা হয় তখন কিন্তু ওই এক ছাতার তলায় ভারত বিরোধিতার নামে প্রত্যেক পলিটিক্যাল দল আসতে কিন্তু বাধ্য হয় এবং জনসমর্থন ওই সেনাবাহিনীর বিরুদ্ধে ঘুরে গেলে সেনার কিন্তু ওই পথ ছাড়া, ওটা ছাড়া সেনার সামনে কোনো পথ কিন্তু খোলা থাকে না। ফলে মুনিরও হয়তো সে ভারত বিরোধিতার জন্য তিনি সে পথটাই তিনি বেছে নিলেন। এবার যদি আমাকে জিজ্ঞেস করেন কেন,
কারণ হচ্ছে তার সামনে অন্যতম বড় একটা জায়গা খুলে দিয়েছে হচ্ছে বাংলাদেশ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভারতের একদমই কাছের সবথেকে দেশ ভারতের সাথে বাংলাদেশ, এবং সেখানে যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর ওখানে জামাত যে গভর্নমেন্ট হয়েছে সেখানে জামাতের প্রভাব অত্যন্ত বেশি, এবং নতুন মোহাম্মদ ইউনূস কিন্তু সেখানে পাক সরকারের সঙ্গেই সম্পর্ক বাড়াচ্ছেন, এবং পাকিস্তানের একাধিক মন্ত্রী সেনাকর্তারা বারবার করে আসছেন। ফলে তারা মনে করেছে যে ভারতকে ডিস্টার্ব করার জন্য শুধুমাত্র পাকিস্তানের ঘাঁটি নয়, বাংলাদেশের কেউ তারা ব্যবহার করতে যাবে। তাই মুনির যখন তার বিরুদ্ধে আর কি হাওয়া ক্রমে প্রবল হচ্ছে, তখনই তিনি এই সময়টাকে বেছে নিলেন। এই সময়টাকে বেছে নিলেন ভারত বিরোধিতার জন্য এবং সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণের জন্য। কারণ আজকে কিন্তু পাকিস্তান বলা যেতে পারে এক ঘরে হয়ে যাচ্ছে দিনের পর দিন আজকে বিশ্বের দরবারে। তাই ভারতকে যদি ডিস্টার্ব করা যায় এবং যদি গ্লোবালি দেখা যায়, ভারত কিন্তু পাকিস্তানকে সৌদি আরবে গিয়ে হোক বা অন্যান্য দেশে গিয়ে হোক, আমরা কিছুদিন আগে দেখেছি ডোনাল্ড ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে গিয়ে হোক, ভারত কিন্তু গ্লোবালি পাকিস্তানকে প্রায় এক ঘরে করে দিয়েছে। এই অবস্থায় মুনির অপেক্ষা করছিলেন হয়তো একটা সময়ের জন্য, যাতে তারা ভারতকে তারা মনে করছেন ডিস্টার্ব করা যাবে। শুধু মুনির নয়, আরও কিছু ঘটনায় প্রকাশ্যে চলে আসবে যে এই ঘটনার পেছনে পাকিস্তানের সম্পর্ক কতটা ওতপ্রোতভাবে। পাকিস্তান ক্রমাগতভাবে অফিসিয়ালি ডিফাই করছে যে এই যে জঙ্গিহানা, যে নিরস্ত্র পর্যটকদের ওপর যে হত্যালীলা, তাতে পাকিস্তানের কোনো হাত নেই। উল্টো দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার তিনি যেটা বলছেন সেটা হচ্ছে জঙ্গিদের তিনি স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করছেন। আপনারা শুনে নিন ইশাক দার ঠিক কি কথাটা বললেন। हमने ये नहीं कहा, वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूँ कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने ज़ाती अज़ाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफ़ा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ निशान इशारा करने की कोशिश की है। শুনলেন আপনারা, একদিকে তারা বলছে যে যেই ঘটনা হয়েছে সেটা ভারতের নিজস্ব গোলমালের জন্য হয়েছে। ইশাকদার এর আগে বলেছিলেন যে ভারতের নানা এলাকায় গোলমাল লাগিয়ে নাগাল্যান্ড, আসাম, মণিপুর সেগুলো ভারত কন্ট্রোল করতে পারছে না এবং তার থেকে এই ঘটনা। অথচ তারা আবার যারা জঙ্গি সরাসরি তাদের সাপোর্ট করলেন এখানে। ফলে বোঝাই যাচ্ছে যে এই জঙ্গিদের পাশে কারা আছে, এখানেও শেষ নয়। স্কাই নিউজে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা হাফিজ একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গত 3 দশক ধরে যে কিভাবে এই পাকিস্তান জঙ্গিদের আর্থিক এবং নানা রকমের সাহায্য দিচ্ছে। যে ফর দ্য লাস্ট 3 ডিকেডস এরা ট্রেনিং করছে এবং ফান্ডিংও দিচ্ছে। তারা সেটা কিন্তু হাফিজ স্বীকারও করে নিয়েছেন স্কাই নিউজে। So this is one of the reasons why India has done this today. While you might not be overtly involved, the fact is that because of the ISIs, your intelligence agencies, backing of these terrorist organizations, that is why the finger of blame is now being pointed on Pakistan. You know, it is very convenient for the big powers to blame Pakistan for whatever is happening in this region. When we were fighting the war on their side in way back in the 80s against Soviet Union, all these terrorists of today, they were whining and dining in Washington, and then came the 9/11 attacks. Again, the same situation was repeated.
I think our governments then made a mistake. ফলে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান যে দাঁত তারা দেখাচ্ছে সেটা হচ্ছে দেখানো, তাদের খাওয়ার দাঁতটা কিন্তু আলাদা। একদিকে যখন পাকিস্তানের এন্টায়ার যারা বলা যেতে পারে তাদের সেনাবাহিনীর রোল, সরকারের রোল আজকে প্রকাশ্যে চলে এসছে, এখন তারা পাল্টা যেটা হচ্ছে বলা যেতে পারে একটা আতঙ্কের মধ্যে আছেন। ভারত কি করবে? আমরা দেখেছি যে বৃহস্পতিবার রাতে এলওসি বরাবর তারা ফায়ারিং করেছে এবং ভারতীয় সেনার ছাউনিতে পর্যন্ত ফায়ারিং করেছে। ভারতও তার কড়া জবাব দিয়েছে। ইতিমধ্যে বায়ুসেনা মহড়া শুরু করেছে। সেই মহড়ার নাম দেওয়া হয়েছে আক্রমণ। বোঝাই যাচ্ছে মহড়ার নাম যেখানে আক্রমণ, সেখানে সুখোই থেকে নানা বিমান অলরেডি আমরা দেখেছি উত্তরবঙ্গের আকাশে পর্যন্ত তারা ঘুরছে। ওদিকে বলা হচ্ছে যে রাজস্থানের মাটিতে মরুভূমিতে ভারতীয় স্থলসেনা তারাও মহড়া দিচ্ছে, সেই খবরও সামনে আসছে। বসে নেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আজ মুখ্যমন্ত্রীদের সরাসরি নির্দেশ দিয়েছেন যে যে কোনো পাকিস্তানি নাগরিক থাকলে তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া ভারত থেকে, সেটা বলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পাটনায় 27 জন পাক নাগরিককে আইডেন্টিফাই করা হয়েছে, যাদের বলা হয়েছে ইমিডিয়েট ভারত থেকে বিতাড়ন করতে। সিন্ধু জল চুক্তি আগে দেখুন প্রচুরবার ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু গোলমাল হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু সিন্ধু জল চুক্তি কিন্তু কোনোদিন বাতিল করা হয়নি। পাকিস্তান সিন্ধু জল চুক্তি বাতিল করাকেই বলছে যুদ্ধের সমান। তাহলে বোঝাই যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার আরও কড়া হবে, যে কোনো সময় প্রত্যাঘাত কিন্তু পাকিস্তানের ওপর নেমে আসবে। তারা যতই হুমকি দিক, যে আমাদের দুটো আমি দেখছিলাম স্কাই নিউজে তাদের প্রতিরক্ষা মন্ত্রীর ইন্টারভিউ, আমাদেরও নিউক্লিয়ার পাওয়ার, দুটো নিউক্লিয়ার শক্তির যদি সরাসরি যুদ্ধ হয়, আর কি ভারতকে বোঝাতে চাইছে যে আমরা তো নিউক্লিয়ার পাওয়ার। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হয়েছে, তো রাশিয়া তো অনেকদিন ধরেই নিউক্লিয়ার পাওয়া, তো রাশিয়া কি সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহার করছে? কোনো সময় করছে না। তাই পাকিস্তান একদিকে যেন এই কথা বলছে, অন্যদিকে লস্করের যে সমস্ত ক্যাম্প আছে সেই সমস্ত ক্যাম্প তারা খালি করে দিচ্ছে, তাদের নেতাদের অন্য জায়গায় সেফ হাউসে নিয়ে যাওয়া হচ্ছে, এবং লস্করের আর কি যারা কমান্ডো আছে তাদের গ্রামবাসীদের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান একদিকে একটা ব্রেভ ভাব দেখালেও তারা এখন বাঁচার চেষ্টা করছে। চলুন আমরা নজরে রাখি প্রত্যাঘাতটা ঠিক কবে হবে, কারণ ভারত এখন বদলা চায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।